সুপ্রিয় সুধী, শুভ সন্ধ্যা। স্বাগত জানাচ্ছি আপনাদের ফিল্ম টক উইথ ফাহমিদায়। সাথে আছি আমি ডক্টর ফাহমিদা আক্তার, সহযোগী অধ্যাপক নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আজ আমাদের জন্য একটা বিশেষ দিন। আমাদের মাঝে আছেন একজন সেলুলয়েডের মহাকবি, যার চলচ্চিত্রে বাস্তবতা, ম্যাজিক, বিমূর্ত চিত্রকল্পের রহস্যময়তা, কবিতার উপলব্ধি, যত সৌন্দর্য মিলে মিশে থাকে। আমাদের চেতনায় সে ছবিদের দোলাচল চলে দীর্ঘদিন ধরে, কিন্তু সেই চলমান ছবিরা অতটা উচ্চকিত নয়। তাদের বিষয়ে কখনো সাদামাটা প্রেম, কখনো পাখিদের মুক্তি, দুরন্ত স্বপ্ন, একটি নৃগোষ্ঠীর একদল মানুষের টিকে থাকার লড়াই, মন্দ মেয়েদের জীবনের অপাঙ্ক্তেয় আখ্যান, কখনো একটা জানালা, লাল দরজা কিংবা একটা অবজেক্ট সমকালকে ছাপিয়ে চিরকালীন আবেদন নিয়ে হাজির হয় আমাদের সামনে। এইসব নানামুখী বিষয় আর আঙ্গিকের এক অভিনব চলচ্চিত্রকার বুদ্ধদেব দাশগুপ্ত, যার রয়েছে বিশ্বজোড়া খ্যাতি। তিনি আজ আছেন আমাদের মাঝে। নমস্কার দাদা। আপনাকে স্বাগত জানাই, শ্রদ্ধা জানাই এবং ভালোবাসা জানাচ্ছি শুরুতেই আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। কোভিড-19 আক্রান্ত এই যে অনাকাঙ্ক্ষিত বাস্তবতা আমরা দেখছি চারপাশে, যা অনেক সময় পরাবাস্তব বলে ভ্রম হয়, সেই সময় আপনি কেমন আছেন দাদা? দেখুন, আমি সবসময় ভালো থাকি। হ্যাঁ, সবসময় ভালো থাকি। যখন একটু মন খারাপ হয়, একটু ডিপ্রেশন আসে, তখন নিজের সঙ্গে লড়াই করি, তারপর আবার ভালো হয়ে যায়, আবার ঠিক হয়ে যায়, ভালোই থাকি। আর আমার পাশে সৈনী আছেন, ফলে আমার মন্দ থাকার কোনো কারণই নেই। দাদা, আমরা অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী শুরুতেই একটু আপনার চলচ্চিত্রগুলোর একটা তালিকা খুব সংক্ষেপে দেখিয়ে নিচ্ছি দর্শকদের, তারপর আমরা চলে যাব আলাপচারিতায়। ঠিক আছে? আচ্ছা জি। সালে ভারতের আনারায় জন্মগ্রহণকারী এই সৃষ্টিশীল চলচ্চিত্রকার বুদ্ধদেব দাশগুপ্ত ভারতীয় এমনকি বিশ্ব চলচ্চিত্রের ভান্ডারকে ঋদ্ধ করেছেন অসংখ্য কালজয়ী চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে। চলচ্চিত্রকার হিসেবে জীবনের শুরুতেই তিনি নির্মাণ করেছেন অসংখ্য তথ্যচিত্র, এবং নির্মাতা হিসেবে এই শুরুর তথ্যচিত্রগুলোকে তিনি অনেক ক্ষেত্রেই বলেছেন হাত পাকানোর বা শিক্ষানবিষ্কালের চলচ্চিত্র। এছাড়াও আছে তার অসংখ্য কাহিনী চিত্র। তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দূরত্ব নির্মিত হয় 1978 সালে। এরপর তিনি একে একে নির্মাণ করেছেন নিম, অন্নপূর্ণা, গৃহযুদ্ধ, অন্ধগলি, ফেরা, বাঘবাহাদুর, তাহাদের কথা, চরাচর, লাল দরজা, উত্তরা, মন্দ মেয়ের উপাখ্যান, স্বপ্নের দিন, আমি, ইয়াসিন আর আমার মধুবালা, কালপুরুষ, জানালা, মুক্তি, পত্রলেখা, আনোয়ার কা আজিব কিস্সা, টোপ, উড়োজাহাজ। পুরস্কারের তালিকাও দীর্ঘ, সেটাও আমি সংক্ষেপেই বলবো। শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে তার নির্মিত বাঘবাহাদুর, চরাচর, লাল দরজা, মন্দ মেয়ের উপাখ্যান, কালপুরুষ ভারতীয় জাতীয় চলচ্চিত্রের পুরস্কারে ভূষিত হয়েছে। আর বাংলা ফিচার ফিল্ম হিসেবে দূরত্ব, ফেরা ও তাহাদের কথা জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে। এছাড়াও তিনি শ্রেষ্ঠ পরিচালক হিসেবে উত্তরা, স্বপ্নের দিন এর জন্য দুবার, এবং শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে ফেরার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। এছাড়াও আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তিনি আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার গুলোতে ভূষিত হয়েছেন। 2008 সালের 27 মে স্পেনের মাদ্রিদে তিনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সেই উৎসবে তাকে জীবনব্যাপী কৃতিত্বের জন্য সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও 2007 সালে এথেন্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিনি গোল্ডেন অ্যাথেনা পুরস্কার প্রাপ্ত হন। এগুলো ছাড়াও তার রয়েছে অসংখ্য পুরস্কারের তালিকা, যার কয়েকটি এই কার্ডে উল্লেখ করা হয়েছে মাত্র। এবার আমরা চলে যাচ্ছি দাদার কাছে সরাসরি। ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে 2000 সালে জি দাদা, উত্তরা শ্রেষ্ঠ পরিচালকের সম্মান পেয়েছিল। বাহ, আরো অসংখ্য তালিকা, মানে আমি জাস্ট সংক্ষেপে একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছি মাত্র। আচ্ছা দাদা, আমরা প্রশ্নে চলে আসি যে আপনার ছবিতে আমরা জীবনের বিশালতা দেখি, আবার ক্ষুদ্র কোনো বিষয়েরও দেখি একটা অসাধারণ গভীরতা। এই যে জীবনকে নানাভাবে দেখবার চোখ, এর ভিত্তিটা কি গড়ে উঠেছিল সেই শৈশবেই? আমরা জানি যে আপনি
শহরের বাইরে আপনার জন্ম এবং বেড়ে ওঠা, এবং সেখানে প্রকৃতি কিংবা চারপাশ থেকে কিভাবে আপনি জীবনকে জানার খোরাকগুলো নিয়েছেন, একটু শৈশবে যদি একটু শৈশবের প্রসঙ্গগুলো আহ, যদি নিয়ে শুরুতেই বলা যায়। আমার বাবা ছিলেন একজন সরকারি ডাক্তার, বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন ভারতবর্ষে, তার সঙ্গে সঙ্গে আমরাও গেছি। ফলে ছোটবেলায় নানান জায়গায় কেটেছে, শহর থেকে অনেক দূরে, কিন্তু সেসব জায়গার মজাই ছিল আলাদা, ম্যাজিকই ছিল আলাদা, মানুষজন ছিলেন অন্যরকম, সংস্কৃতি ছিল অন্যরকম। এটা আমাকে খুবই সমৃদ্ধ করে। এবং তবে এগুলি আমার সিনেমাকে তৈরি করেছে এটা আমি বলতে পারি না। কিছুটা তারপর পড়াশোনা, ভাবনা, আর ইমেজকে ভালোবাসা, যে ইমেজকে ভালোবাসার জন্ম আমার ছোটবেলা থেকেই। ইমেজ আমি খুঁজে পেয়েছিলাম গানে, ইমেজ আমি খুঁজে পেয়েছিলাম পেইন্টিংয়ে, ইমেজ আমি খুঁজে পেয়েছিলাম কবিতায়। তো এগুলোর মধ্যে থেকেই আমি ইমেজকে খুঁজে পেয়েছি, এবং এগুলো ভীষণভাবে আমাকে বিদ্ধ করেছে। আমি এদের কাছে কৃতজ্ঞ, এই ইমেজগুলোর কাছে কৃতজ্ঞ, যেগুলো একেবারেই আমার নিজস্ব ইমেজ। আমার সিনেমায় যে ধরনের ইমেজ আপনারা দেখতে পান সেটা সবটাই আমার নিজস্ব ভাবনার ফসল, নিজস্ব চিন্তার ফসল। এটা কি বলবো, এটা কোনো অন্য কোনো ইমেজ দেখে আমি প্রভাবিত হয়েছি তেমন কিন্তু নয়। এবং এবং আমি সবসময় বলি যে আমার সিনেমা হচ্ছে একটা গ্লাসে কিছুটা স্বপ্ন, কিছুটা বাস্তবতা, কিছুটা ম্যাজিক। ম্যাজিক, কিছুটা ম্যাজিক, এগুলো নিয়েই আমার স্বপ্ন, আমার সিনেমা। হ্যাঁ, আপনার চলচ্চিত্রের ভাষায় আমরা আসবো। আমরা আমি আমি বিভিন্ন মানে লেখায় পড়েছি যে আপনার মামা বাড়ি বা আপনার বাবা এই বাংলা থেকে গিয়েছিলেন ওপার বাংলায়। এখন এই বাংলার সাথে আপনার কোনো শৈশবের স্মৃতি আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। পুরনো পল্টন, ঢাকার পুরনো পল্টনে আমার মামার বাড়ি। আমার আমি অনেকটা সময় সেখানে কেটেছি, আমার কেটেছে সেখানে। তারপর দেশভাগের কিছু পরে আমি চলে আসি, কিন্তু আমি নিজেকে একজন বাংলাদেশের মানুষ হিসেবে মনে করি। আমার ভালো লাগে বাংলাদেশ, একটা নারীর যোগ আছে ওখানকার মানুষ, ওখানকার সংস্কৃতি আমাকে সবসময় আপ্লুত করে। আমি যখনই যাই ওপার বাংলায়, এবার বহুদিন যাওয়া হয়নি, হয়ে ওঠে না আসলে নানান কারণে, কিছুটা কাজের ব্যস্ততা, কিছুটা স্বাস্থ্য, আহ আমার যাওয়া হয়ে ওঠে না, কিন্তু গেলে আমার খুবই ভালো লাগে। ওখানকার মানুষজনকে, বিশেষ করে এত সুন্দর মানুষ, এত নিরাভরণ মানুষ, এত সহজ সরল মানুষ। আহ খুব স্পষ্ট ভাষায় বলতে হয়, এই বাংলাতেও আমি কম দেখি। আমার একটা গভীর ভালোবাসা আছে আহ না, বাংলাদেশের সেজন্যই দাদা, প্রতি। আমি আপনি যে বাংলাদেশের মানুষকে ভালোবাসেন, আমি একজন সামান্য মানুষ যে চলচ্চিত্রকে ভালোবাসি, আমি ডাকা মাত্রই দাদা আপনি যে আমাদের আহ্বানে সাড়া দিলেন, এটা তো ভালোবাসা থেকেই আসা। আমি মনে করি বাংলাদেশের মানুষ আপনার কথা শুনছে। অবশ্যই, 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 অবশ্যই। আমার অনেক ধন্যবাদ দাদা। হ্যাঁ, আমরা জানি যে আপনার শিক্ষক হওয়ার একটা স্বপ্ন ছিল ছোটবেলাতে, হ্যাঁ, কিন্তু এই পেশায় আপনি এসেছিলেন, এসেও আবার ছেড়ে দিলেন সিনেমার টানে। অবশ্য সম্প্রতি কিংবা নিকট অতীতে আপনি আপনার দীর্ঘদিনের চলচ্চিত্র অভিজ্ঞতা নিয়ে মাঝে মাঝে শিক্ষকতাও
করতে দেখি আপনাকে, সেটা অবশ্য শখ থেকে করা বা চলচ্চিত্রের প্রতি দায়বদ্ধতা থেকে করা, কিন্তু জীবনের শুরুতে এই যে শিক্ষকতা পেশার মতো একটা নিশ্চিত পেশাকে ছেড়ে আপনি চলচ্চিত্রের মতো একটা অনিশ্চিত পথকে বেছে নিয়েছিলেন, এবং সেটার সাহসটা আপনি কোথায় পেয়েছিলেন? দেখুন, সাহসটা ভেতর থেকে আসে, সাহসটা কেউ যোগায় না, বা কেউ যোগালেও সেই সাহস স্থায়ী হয় না। সাহস উঠে আসা উচিত নিজের অন্তর থেকে, নিজের মেধা থেকে, নিজের ভাবনা থেকে। আমি এই সাহস নিজের ভেতরে খুঁজে পেয়েছিলাম, এটাই বলতে পারি। বাহ, চমৎকার। এবার আমরা একটু প্রথম ছবি দূরত্ব, 1978-এ নির্মিত হওয়া দূরত্ব প্রসঙ্গে বলছি। স্যার, দাদা, আমি খুবই আবারও দুঃখ প্রকাশ করছি শুরুতে আমার ভুল উল্লেখ করার জন্য। হ্যাঁ, এখন এই যে দূরত্ব থেকে আমরা লক্ষ্য করি যে আপনার ভেতরে বেশ একজন পরিণত চলচ্চিত্র পরিচালকের ভাষাকে আমরা লক্ষ্য করি, এবং এই যে পরিণত ভাষা, এটার প্রস্তুতি নিশ্চয়ই আরো আগে চলছিল, এবং সেই প্রস্তুতির পর্বটা সম্পর্কে একটু জানতে চাই যে প্রথম ছবিতেই আপনি কিভাবে এত পরিণত চলচ্চিত্র ভাষা আমরা দেখলাম আপনার ভিতরে। হ্যাঁ, এবং এই যে প্রথম ছবি নির্মাণের ক্ষেত্রেও নিশ্চয়ই অল্প বিস্তর সংগ্রাম আপনাকে করতে হয়েছিল, তো সেই প্রসঙ্গে যদি একটু বলা যায়। সংগ্রাম তো বটেই, কোনো প্রডিউসার তো ছিলেন না, আমাকে নিজেই টাকা পয়সা জোগাড় করে করতে হয়েছিল, কিছুটা ধার দেনা আর কিছুটা জমানো টাকা, সেখান থেকেই এই ছবির তৈরি। খুবই খুবই কষ্ট করে তৈরি, কিন্তু কোনো কষ্ট মনে হতো না। ক্যামেরার পেছনে যখন থাকতাম তখন কোনো কষ্ট মনে হতো না। আজও তেমনই আছি আমি, কোনো কষ্ট মনে হয় না যখন ক্যামেরার পেছনে দাঁড়াই। শরীর এখন আমার সবসময় যে খুব ভালো থাকে তা নয়, কিন্তু এই তো কয়েকদিন আগে আমি শেষ করলাম উড়োজাহাজ। তখন যে শরীর খুব ভালো ছিল তা নয়, কিন্তু যতক্ষণ কাজ করেছি, যতক্ষণ শুটিং করেছি, ততক্ষণ আমি ভয়ঙ্কর আনন্দ পেয়েছি। দূরত্ব করার পেছনের গল্পটা ঠিক কি ছিল আমি বলতে পারবো না, তবে আমি তখন ছবি করতে চাইছিলাম, ডকুমেন্টারি ছেড়ে ফিচার ছবি করতে চাইছিলাম। এই সময় শিশুন্দর মুখোপাধ্যায় একটা গল্প আমি পড়লাম, এক্ষণ পত্রিকায় বেরিয়েছিল, দূরত্ব, খুব ছোট্ট গল্প, কয়েক পাতার গল্প, পড়ে আমার অসম্ভব ভালো লাগলো। আমি তখন ঠিক করলাম এটাই করব, সেই স্ক্রিপ্ট লিখতে শুরু করলাম, এবং আমি এটা বুঝতাম যে আমার ছবি, এটা আমি বুঝতে পারতাম, আমার ছবি অন্য সুরের হবে, অন্য মাত্রার হবে, অন্য ধারার হবে। ফলে ছবি যখন শেষ হলো, ছবি যখন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল দিল্লিতে দেখানো হলো, তখন সত্যিদার দেখতে এসেছিলেন। আমি ওর পেছনে বসেছিলাম, উনি জানতেন না যে আমি ওর পেছনে বসে আছি। আরো অনেকে এসেছিলেন, উনিও ছিলেন। তারপর আমি ফিরে গেলাম, আমরা ছিলাম অশোকা হোটেলে, উনিও অশোক হোটেলে ছিলেন। তো সেদিন ওর একটা প্রেস কনফারেন্স ছিল, উনি প্রেস কনফারেন্সে দূরত্ব নিয়ে কথা বলে গেলেন। দূরত্ব নিয়ে অনেক প্রশংসা অনেক জায়গায় উনি করেছেন, অনেক কথা উনি বলেছেন এবং লিখেওছেন। এটা আমার একটা খুব বড় পাওনা। আমার মনে আছে সেই সময় বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালের ডিরেক্টররা যারা দিল্লিতে আসতেন ফিল্ম ফেস্টিভ্যালে, তারা আমাকে অনুরোধ করতে শুরু করলেন যাতে তাদের ফেস্টিভ্যালে আমি আমার ছবি দিই। এর মধ্যে বার্লিনও ছিল, বার্লিন ফেস্টিভ্যালের ডিরেক্টর ছিলেন তো উল্লেশ গ্রেগার। তো উল্লেশ আমাকে বললেন যে আমি চাইছি আপনি আমাকে ছবিটা দিন। আমি তখন এত জায়গা থেকে সবাই ছবি চাইছেন, আমি বুঝতে পেরে আমি মানিকদার কাছে গেলাম, মানে সত্যিদার কাছে গেলাম, ওর ঘরে গেলাম রাত্রিবেলায়, বললাম মানিকদা আমি কি করব। মানিকদা একটাই কথা বলেছিলেন, বার্লিন ইজ বার্লিন। তো বার্লিন দিয়েই আমার
শুরু। ফিল্মটা শুরু, এবং আচ্ছা, আচ্ছা। আমি খুব প্রশংসা পেয়েছিলাম। তারপর সেই ছবি গিয়েছিল অনেক ফিল্ম ফেস্টিভ্যালে, গিয়েছিল লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে, যেখানে জুরি অ্যাওয়ার্ড পেয়েছিলাম আমি। এরকম বিভিন্ন জায়গায় বার্লিন এবং লোকার্নো ছাড়াও বিভিন্ন জায়গায় দেখানো হয়েছিল দূরত্ব। এবং তারপর আমি এটাই বলতে পারি, আমাকে আর ফিরে তাকাতে হয়নি। একটা সময় না ভাবলাম সেই দূরত্ব লোকে না নেন, যে দূরত্ব কিছু না হয়, না চলে, তাহলে আমাকে আবার পড়ানোতে ফিরে আসতে হবে। আমি যে পড়ানোটা খুব খারাপ বাসতাম তা নয়, কিন্তু আর বিশেষ করে ইকোনমিক্স আমার বিষয় ছিল। আমি পড়াতাম ইকোনোমেট্রিক্স। তো আহ, আম, কিন্তু একটা আম, খারাপ তো লাগতোই যে আবার ফিরে যেতে। কিন্তু আমি যখন ছেড়ে দিয়েছিলাম, তখন অনেকে অসন্তুষ্ট হয়েছিলেন কেন আমি পড়ানো অধ্যাপনার চাকরি ছেড়ে দিলাম। কিন্তু আমি জানতাম আমি ভুল করিনি। একটা পেট চালিয়ে আমি নিতে পারবো, এই আশা, এই আস্থা আমার নিজের উপর ছিল। বাহ! আর আপনি এই যে অসংখ্য পুরস্কার পেলেন, হ্যাঁ? মানে আপনি তো মানে আপনার যে পুরস্কার প্রাপ্তির ইতিহাস, সেটা তো ভারতীয় চলচ্চিত্রকারদের ভেতরে, হ্যাঁ? আহ, সেটা ইন্টারন্যাশনালি, শুধু দেশে ভারতে নয়, বিদেশেও আপনি অসংখ্য পুরস্কার পেয়েছেন। এই যে পুরস্কার প্রাপ্তি, এটাই কি আপনার পরবর্তী ছবির লাগামটা টেনে ধরে? মানে আমি এটা বোঝাতে চাইছি যে আপনার ভেতরে কি একটা স্বনিয়ন্ত্রণ তৈরি হয় কিনা এই পুরস্কার পাওয়াটার ভেতর দিয়ে, যাতে করে আপনার পরবর্তী ছবির গঠনটাও সেভাবে আসলে আহ, নিয়ন্ত্রিত হয় বা পরিচালিত হয়। আমি ঠিক জানি না আমি প্রশ্নটা বুঝাতে পেরেছি কিনা। আমি যেটুকু বুঝেছি আমি বলছি আপনাকে। জি। পুরস্কার আহ, একজন পরিচালককে যদি নিয়ন্ত্রণ করে, তাহলে সেটা খুব খারাপ হবে। হ্যাঁ, পুরস্কার মতন থাকে, আমি আমার মতন থাকি, আমি আমার মতন করে ছবি করি। পুরস্কার নিয়ে আমি খুব ভাবি না। পৃথিবীর নানান ফেস্টিভ্যাল, ভেনিস থেকে আরম্ভ করে নানান জায়গায় অসংখ্য পুরস্কার আমি পেয়েছি। কিন্তু ঠিক আছে, এর বিষয়ে আমার কিছু বলার নেই। আমি আমার পরের ছবি যখনই আরম্ভ করেছি, তখনই মনে হয়েছে এটা আমার প্রথম ছবি। আবার সেই বাহ। দ্বিধা, আবার সেই দ্বন্দ্ব, আবার নিজের সঙ্গে লড়াই, আবার নিজের ভাষা খুঁজে পাওয়ার আহ, যে ঝোঁক, সেটা আমার আবার শুরু হয়েছে নতুন করে। প্রত্যেকবারই যখন আমি ছবি করি, তখন এটাই হয়। আমার একটা ভয় আমাকে তাড়া করে বেড়ায়। এই বাহ। ভয়টা কোনো পুরস্কারই আহ, মন থেকে বের করে দিতে পারে না। আপনার চলচ্চিত্রে দাদা, আমরা চিত্রকল্পের চিত্ত চমৎকারিত্ব যেমন দেখি, তেমনি দেখি একেবারে সেখানে সঙ্গীতের গীতলতা, আবার কবিতার যে ভাব ব্যঞ্জকতা, সেটাও দুর্লক্ষ নয়। মোট কথা হচ্ছে যে মূর্ত এবং বিমূর্তের একটা অপূর্ব খেলা চলে সেখানে। আবার বাস্তবতাও আছে, বাস্তবতার নানামাত্রিক বাস্তবতা থাকলেও বাস্তবতার ভেতরে যে পুনরাবৃত্তি বা একঘেয়েমি, সেটা থেকেও যেন আপনি বেরোতে চাইছেন। এবং যে কারণে বাস্তবতা আপনার ছবিতে আমরা দেখি যে কখনো নানা আঙ্গিকে আসে, জাদু বাস্তবতার মোড়কে কিংবা বাস্তবতার ভাঙনে। হ্যাঁ, এটা কি কবিতা থেকে পাওয়া? দেখুন, আমার তো শুরু কবিতা লেখা দিয়ে। আম, কবিতার কাছে আমি অসম্ভবভাবে ঋণী। কবিতা নিশ্চয়ই কোথাও আমাকে কাজ করে দিয়ে গেছে আমার সিনেমার জন্য। আহ, যে ম্যাজিকের কথা আমি বলি, সেই ম্যাজিকের শক্তিটা কবিতায় আমাকে জুগিয়েছে। আর আরেকটা জিনিস, চেতনায় সবসময় একটা জিনিস ছিল যে আমার ছবি আমার মতন হবে। আমার ছবির ২ মিনিট দেখে যখন দর্শক বুঝতে পারেন এটা বুদ্ধদেব দাশগুপ্তের ছবি, ফলে আমার ছবির আদল আহ, সবটাই আমার নিজের হাতে গড়া, নিজের হাতে তৈরি, যেখানে অন্যের কোনো কারিগরি কোথাও নেই। আমাকে অনেকে অনুপ্রাণিত করেছেন, অনেকেই ভাবিয়েছেন, অনেকেই সমৃদ্ধ করেছেন। কিন্তু যখন আমি সিনেমা করতে গেছি, আমার ছবি আমারই ছবি। বাহ, চমৎকার। আরেকটা জিনিস আমি বলি আপনাকে, জি। যে জি। আমাকে
যেটা আপনি বললেন যে ইমেজের কথা, যে আমার কাছে পেইন্টিং খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি ছবি দেখতে খুব ভালোবাসি, আজও তেমন ভাবেই ভালোবাসি, এবং এক একটা ছবি এক একটা গল্প আমাকে বলে। যখন কোনো ছবি আমাকে ভাবায়, আমি অনেক গল্প খুঁজে পাই। কি ছিল এর আগে, এই ক্যানভাসটায় কি ছিল, একসময় তো সাদা ছিল ক্যানভাস, তারপর কি হলো, তারপর যদি ধরুন এটা ইমেজটা না থাকে, তখন আবার কি আসবে। এই ধরনের পেইন্টিং নিয়ে আমার নানান ভাবনা চিন্তা ছিল ছোটবেলা থেকেই। আমি ছবি দেখছি বহু বছর। কলকাতায় তখন ছবির এক্সিবিশন কম হতো, কিন্তু আমি তখন থেকেই পাগলের মতন ছবি দেখতে যেতাম। আজও পেইন্টিং খুব ভালোবাসি। সবসময় যা যে উঠতে পারি তা নয়, কিন্তু আহ ভালো লাগে আমার। আর ভালো লাগে সুর, গান। গানের চেতনা মার কাছ থেকে পাওয়া, সুরের চেতনা মার কাছ থেকে পাওয়া। এই সুরও আমাকে অনেক কিছু দিয়েছে। আমি সুরের কাছেও ঋণী। আজও আমি সুর যখন শুনি তখন ইমেজ খুঁজে পাই। আর আহ, কবিতা তো বটেই। কবিতা লিখি বলেই নয়, কবিতা আহ, আমাকে আহ, এমন অনেক ইমেজের সন্ধান দিয়েছে যেগুলো হয়তো আমি অন্যথায় খুঁজে পেতাম না। চমৎকার। উম, আসলেই তো মানে কবিতা, গান, হ্যাঁ, মানে মানুষের যে বেড়ে ওঠার বিষয়টা, শিল্প ভাবনার যে বেড়ে ওঠা, আর সে নানা জায়গা থেকে তার আর এই শিল্প রসদগুলো সংগ্রহ করবে এবং করছে। হ্যাঁ, আমরা একটু চরিত্র নির্বাচনের দিকে আসি। আপনি পরিচালক হিসেবে অবশ্য সঙ্গীতের দিকেও আসা যায়, যদি আপনি বললেন যে আপনি মায়ের কাছ থেকে আহ ছোটবেলায় গান শুনেছেন, আপনার মা বোধহয় পিয়ানো বাজাতেন। হ্যাঁ, হ্যাঁ, আমরা এটাও জানি যে আপনার ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের প্রতি এক ধরনের আগ্রহ আছে। আর তাছাড়া আপনার কন্যা, তিনিও সঙ্গীতে উচ্চতর শিক্ষা নিয়েছেন, এটা জানতে পেরেছি। এবং বাচ্চু ভাইয়ের ছবিতে, বাচ্চু ভাই এসেছিলেন আমাদের এই আয়োজনে, হ্যাঁ, তো বাচ্চু। সেখানেও আমরা কথা বলছিলাম যে আলফাতে আহ, তার সঙ্গীত পরিচালনা নিয়ে এবং অসাধারণ এসছে। তো যাই হোক, আপনার ছবিতে আপনি সঙ্গীতের ব্যবহার প্রসঙ্গে যদি একটু বলেন। দেখুন, আমি প্রথম দিকে একটা ছবিতে গৃহযুদ্ধে আমি নিজেই সুর দিয়েছিলাম, মিউজিক ডিরেক্টর আমি ছিলাম। কিন্তু পরে বুঝতে পারলাম যে আহ, এটা আমার করা উচিত নয়, কারণ যতটা জ্ঞান থাকা দরকার ততটা জ্ঞান আমার নেই। আমি সঙ্গীত ভালোবাসি, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের আমি অসম্ভব ভক্ত আজও। আর আমার দুই কন্যাই পিয়ানিস্ট। ছোট কন্যা এক বিদেশেই মিউজিক নিয়ে পড়াশোনা করেছেন এবং এখন বম্বেতে স্থায়ীভাবে মিউজিক ডিরেক্টরের কাজ করেন এবং যথেষ্ট প্রশংসাই পেয়েছেন। বাচ্চু আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, অসম্ভব ভালো মানুষ, একজন ভালো পরিচালক। বাচ্চু যখন বলেছিলেন যে উনি চান আমার কন্যা মিউজিক দিন, তখন আমি কন্যাকে বলেছিলাম, কন্যা রাজিও হয়েছিল। আমিও খুশি হয়েছিলাম বাচ্চুর কাজও করেছিল বলে। আচ্ছা, আপনার পূর্ববর্তী আহ, আচ্ছা, আপনি কি দাদা ফিল্ম মুভমেন্টের সাথে সম্পৃক্ত ছিলেন আপনার বেড়ে উঠবার সময়টাতে? আমাদের দেশে কিন্তু মানে যারা প্রথম প্রজন্মের স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাতা, তাদের আসলে বেড়ে ওঠা এবং বিকাশে বাংলাদেশে ফিল্ম মুভমেন্টের একটা বেশ ভূমিকা আছে। এখন ওপার বাংলার পরিস্থিতিটা কি, বা আপনার সাথে ফিল্ম মুভমেন্টের কি কোনো সম্পৃক্ততা ছিল কিনা? এবার বাংলা পরিস্থিতি প্রায় একই রকম। আমি সত্যি রায় দিয়ে শুরু করি। সত্যদায় ফিল্ম মুভমেন্টের জন্ম দিয়েছেন, যেমন ক্যালকাটা ফিল্ম সোসাইটি, হ্যাঁ, সেটা সত্যিদায় তৈরি করেছিলেন। চিদানন্দ দাশগুপ্ত ছিলেন, মৃণাল সেন ছিলেন, এরা মিলে তৈরি করেছিলেন। আর
ফেডারেশন অফ ফিল্ম স্টাডিজ অফ ইন্ডিয়া খুবই স্ট্রং, এখনো এরা কাজ করে যাচ্ছেন। ফলে এটা আমি বলতেই পারি আমিও একটি ফিল্ম মুভমেন্টেরই ফসল। আমি তখন থেকে ছবি দেখতাম, তখন তো এভাবে ছবি দেখা যেত না। এখন যেমন যখন তখন ছবি দেখা যায়, ডাউনলোড করা যায়, তখন সময় ছিল একদম অন্যরকম। তখন ছবি দেখতে গেলে যেতে হতো কোথাও। তখন ফিল্ম সোসাইটি গুলো প্রায় ছবি দেখাতেন, বিভিন্ন এম্বাসি থেকে ছবি নিয়ে আসতেন, ছবি দেখাতেন। আমার নিয়মিত হাজিরা ছিল সেসব অনুষ্ঠানে। আর আমি অনেক ভালো ছবি দেখেছি, সেগুলো নিশ্চয়ই আমাকে অনেক কিছু দিয়েছে। আর আমি নয়, আমার সমসাময়িক প্রায় সব পরিচালকই এই ফিল্ম মুভমেন্টের ফসল। অরবিন্দন, আদুর গোপাল কৃষ্ণন, আমি আরো অনেকেই, সবাই। আচ্ছা, গৌতম ঘোষ। জি, আপনার যে পূর্ববর্তী প্রজন্মের পরিচালকদের তুলনায় আপনার চলচ্চিত্র ভাষা অনেকটাই আলাদা। এদের মধ্যে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক কিংবা মৃণাল সেনের নাম উল্লেখ করা যায়। এই যে আপনার এই আলাদা হবার পথটা, আপনি যে আলাদা হয়েছেন সেটাও আসলে স্বাভাবিক, কারণ আপনারা তো আসলে দু প্রজন্মকে প্রতিনিধিত্ব করেন। হ্যাঁ, এখন আপনি কি মনে করেন, আপনি কি এই যে ভিন্নতা, এটা কি স্বেচ্ছাকৃত নাকি এটা আপনাতেই হয়েছে? আপনি যেটা বললেন আমার শুনে খুব ভালো লাগলো। খুব সঠিক কথা আপনি বলেছেন, খুব সুন্দর করে বলেছেন। দাদা আমাকে তুমি করে বলেন, আমাকে তুমি করে বলেন। ঠিক আছে দাদা, সরি, আপনি বলতে থাকেন, আমি আপনার বলার ফ্লোটা একটু ইন্টারাপ্ট করেছি বলে দুঃখিত। না, আমি এটাই বলছি যে আমি নিজের মতন করে একটা ভাষা খুঁজে পেতে চেয়েছিলাম, যে ভাষা সম্পূর্ণ আমার নিজস্ব, সেটা আমি বললামও কিছুক্ষণ আগে। এবং এই ভাষায় কথা বলার, এই ভাষায় ছবি করার, এই ভাষায় ছবি আঁকার একটা আকাঙ্ক্ষা আমার ছিল। এবং এটাই বোধহয় আমাকে আলাদা করে দিয়েছিল, আমাকে আলাদা হতে বলেছিল। তবে সবটাই ভিতর থেকে বেরিয়ে আসা। আমি যেটা বলতে চাইছি, এর জন্য কবিতার কাছে মিলিনি। আর বাস্তব ভিত্তিক ছবি আমি করতে চাইনি কোনোদিন, কখনোই। আমি সরাসরি গল্প বলতে চাইনি কখনোই, যেটা সত্যিটাই অসম্ভব সুন্দরভাবে বলেছেন, যেটা ঋত্বিক ঘটক বলেছেন। তবে অযান্ত্রিক, একেবারেই অন্য মাত্রার ছবি, গল্প না বলার ছবি। আর মৃণাল সেন, এরা গল্পকে এরা কোথাও না কোথাও ছুঁয়ে গেছেন, কিন্তু আমি সেভাবে কখনোই গল্প বলতে চাইনি। আমি সরি, আমার ঠান্ডা লেগেছে। দাদা আপনি একটু পানি খেয়ে নেন, আমরা এ ফাঁকে আপনার কোন একটি চলচ্চিত্রের একটু ট্রেলার দেখিয়ে নি। পানি খাবেন? কাশ হচ্ছে, আমি মানে আমরা একটা টোপেরই ট্রেলার দেখিয়ে নিই এই ফাঁকে। হ্যাঁ, আপনি যদি একটু পানি খেয়ে নেন, দেখাবো টোপের ট্রেলার। হ্যাঁ হ্যাঁ, দেখান। আচ্ছা, আমি দেখাচ্ছি, আমি যাচ্ছি টোপের ট্রেলারের কাছে। আজ কাগজ পড়েছিস? প্লুটোর একটা ছবি বেরিয়েছে। প্লুটো, সেই যে গ্রহটা। তুই যাবি? আমি নিয়ে যাব তোকে। আমি বাঘটা যখন মারবো, আপনাদের জন্য চুটি বানিয়ে পাঠিয়ে দেবো। अब मुझे खेला दिखाना और अच्छा नहीं लगता। मुझे अब शर्म आता है, सब लोग मेरे मुंह तरफ देखते हैं। কাছে থাকতে আমার খুব ভালো লাগে। এসব বালুগুলি আমার বন্ধু, আমার ফ্রেন্ড।
বাহ, টোপের মধ্যে এক ধরনের রাজনীতি আছে, তবে সেই রাজনীতির প্রকাশটা কিন্তু উচ্চকিত নয়। রূপকের ছদ্মবেশে আমরা দেখি শিকার এবং শিকারীর পরিণতি, এবং এই বিষয় দুটোকে নিয়ে নানা স্তরের একটা বিন্যাস আছে এই নির্মাণের ভেতরে। আবার আমরা এটাও দেখি যে নিউ রিয়ালিস্ট ছবির প্রবণতায় আপনি অনেক ক্ষেত্রে এই চলচ্চিত্রে বিশেষ করে পেশাদার অভিনেতা অভিনেত্রীকে বাছাই করেননি, যেমন মাদারের দড়ি খেলার যে বাচ্চা মেয়েটিকে আমরা দেখি। এখন এই ছবির নির্মাণ অভিজ্ঞতা নিয়ে যদি কিছু বলেন দাদা। দেখুন, টোপ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গল্প, এবং অনেকেরই খুব ভালো লাগে একটি গল্প, খুব ছোট একটি গল্প। আমি প্রায় 25 বছর আগে ঠিক করেছিলাম টোপ নিয়ে আমি ছবি করব, কিন্তু পারিনি, আমি স্ক্রিপ্ট লিখে উঠতে পারিনি। আমাকে 25 বছরও অপেক্ষা করতে হয়েছিল টোপ লেখার জন্য, টোপের চিত্রনাট্য লেখার জন্য। আপনি ঠিকই বলেছেন, এখানে নিশ্চয়ই রাজনীতি আছে, কিন্তু সেই রাজনীতি আমার সব ছবিতেই রাজনীতি আছে, এমনকি আমার শেষ ছবি উড়োজাহাজ, সেখানেও রাজনীতি আছে। কারণ রাজনীতি বাদ দিয়ে তো জীবন হয় না, রাজনীতি বাদ দিয়ে তো বেঁচে থাকা সম্পূর্ণ হয় না, ফলে রাজনীতি তো আসবেই। কিন্তু যেভাবে আসা উচিত, যতটুকু আসা উচিত ততটাই এসছে, ততটুকুই এসছে। চমৎকার। আমরা অনেক প্রশ্ন পাচ্ছি দাদা দর্শকদের কাছ থেকে, তাদের কাছে যাব আমরা। আর তার আগে দু একটা প্রসঙ্গে আপনার ছবি, বিশেষ করে আপনার ছবি নিয়ে আমাদের আসলে এত প্রশ্ন, সেটা কবিতার মতো, গানের মতো, বললাম যে চিত্রকলার মতো। হ্যাঁ, আপনি যে চরিত্র নির্বাচন প্রসঙ্গে ওই যে মেয়েটিকে এনেছিলেন, হ্যাঁ, টোপের ভেতরে, এই মেয়েটি কি সে তার পেশায় ফিরে গেছে, যে মেয়েটি দড়ি খেললো? হ্যাঁ, সে তার পেশায় ফিরে গেছে। আমরা যখন কাজ করছিলাম প্রথম দিকে খুবই অসুবিধা হয়েছিল, কারণ মেয়েটি খুবই স্টাবার্ন ছিল, ও তো আমাদের ভাষাই বুঝতো না। ওকে জোগাড় করে নিয়ে আসা হয়েছিল, যারা ওকে নিয়ে খেলা দেখাতেন তাদের অনেক অর্থ দিয়ে নিয়ে আসা হয়েছিল, কিন্তু ওকে তৈরি করে দিয়েছিল সম্পূর্ণভাবে সোহিনী ওকে তৈরি করে দিয়েছিল। সোহিনী না থাকলে ওকে আমি ঠিক, যাকে বাংলায় সহজভাবে বলে ম্যানেজ করা, সেটা আমি পারতাম না। আচ্ছা, সবটাই সোহিনীর কৃতিত্ব। তারপর কিন্তু অদ্ভুতভাবে মানে রেসপন্ড করতে শুরু করলো, কথাবার্তা বুঝতে শুরু করলো, এবং শেষের দিকে একদম পাকা অভিনেত্রীর মতন কাজ করতে শুরু করলো। আমি আর সোহিনী চেয়েছিলাম ওকে কলকাতায় নিয়ে আসবো, ওকে কলকাতায় পড়াবো, ওকে মানুষ করবো, কিন্তু ওকে নিয়ে যারা ব্যবসা করেন তারা রাজি হননি, তারা ছাড়তে চাননি, কারণ তাদের হয়তো তাদের পেটে টান পড়তো। ফলে তারপর মেয়েটি হারিয়ে গেছে, আবার কোথাও হয়তো দড়ির উপর খাড়া দেখাচ্ছে, কি করছে আমি ঠিক জানি না, খোঁজ আর আমি পাইনি, কলকাতা ওকে আর আমি দেখিনি। সেই মানে সে নিজেই হয়তো তার সেই জীবনটা তার শেকড় থেকে বিচ্ছিন্ন হতে চায়নি। আচ্ছা, অন্যান্য ছবির ক্ষেত্রেও দাদা এই চরিত্র নির্বাচন প্রসঙ্গে একটু জানতে চাই। যেমন আনন্দবাজার পত্রিকার একটা সাক্ষাৎকার আমি পড়ছিলাম, আপনার একটা সাক্ষাৎকার, যেখানে আপনি সত্যজিৎ রায়ের প্রসঙ্গ টেনে বলেছিলেন যে সত্যজিৎ রায় আপনাকে নাকি একবার বলেছিলেন যে বুদ্ধদেব, ভুলো না ফিল্মে স্ক্রিন প্রেজেন্স বলে একটা কথা আছে, খুব ভালো অভিনেতার যদি সেটা না থাকে তবে সব এফোর্ট ব্যর্থ। এখন সেখানে আপনি এটাও বলেছিলেন যে কাস্টিং এর ক্ষেত্রে সত্যজিৎ রায়ের বাণীটি আপনি মনে রাখেন। এই প্রসঙ্গে আপনি দাদা আপনার কাছ থেকে শুনতে চাই আসলে অভিনেতা নির্বাচনের ক্ষেত্রে আপনার শিল্প ভাবনা। দেখুন, এটা নির্বাচনটা সবসময় যে আমি একা করি তা নয়, আমরা সোহিনী আমি অনেক সময় একসঙ্গে নির্বাচনটা করি বিশেষ ক্ষেত্রে। আর নতুন দিনে কাজ করতে আমি ভালোবাসি,
অন্যরাও কাজ করেছেন, মিঠুনও কাজ করেছেন আমার ছবিতে, আবার প্রসেনজিৎ কাজ করেছেন আমার ছবিতে, আবার বাংলাদেশের চম্পা কাজ করেছেন, আসাদ কাজ করেছেন। আসাদ তো অসম্ভব ভালো করেছিলেন, দুটি ছবিতে আসাদ আমার দুটি ছবিতে আমার সঙ্গে কাজ করেন আসাদ। একটা হচ্ছে উত্তরাতে ছিলেন, আর একটা লাল দরজায় বোধহয় ছিলেন ড্রাইভারের চরিত্রে। হ্যাঁ করেছিল, লাল দরজায় প্রথম অসম্ভব ভালো করেছিল। আসাদ একজন আন্তর্জাতিক মানের অভিনেতা। আর এবং আর একটি বাদ্য চরিত্র করেছিল উত্তরাতে আমি, এবং শুধু তাই নয়, একটি বামনের চরিত্র ছিল। আমি ওকে বলেছিলাম আসাদ তুমি তৈরি করতো, আমার সময় ছিল না। আসাদ ওকে অনেকটাই তৈরি করে দিয়েছিল। আমি আসাদের কাছে এর জন্য আজও ঋণী। আর চম্পাও খুব ভালো অভিনেত্রী, খুব ভালো কাজ করেছিল। লাল দরজায় লাল দরজায় চম্পা খুব ভালো কাজ। লাল দরজায় লাল দরজায় না। আপনার আরেকটা প্রসঙ্গে একটু, আপনি যেহেতু বামুনের প্রসঙ্গ আনলেন, হ্যাঁ, এই যে সাধারণ বামুন যে চরিত্রটি আমরা দেখি উত্তরার ভিতরে, হ্যাঁ, তারা স্বপ্ন দেখে তাদের সম্প্রদায় যে একসময় তারা এই লম্বা মানুষদের চাইতেও পৃথিবীকে তারা ভালোভাবে পরিচালনা করবে। হ্যাঁ, তারপর আপনি মন্দমের উপাখ্যানের ভেতরে আপনারা আপনি একটা গাধা, যে গাধাকে আমরা আসলে অপাঙ্ক্তেয় প্রাণী হিসেবে দেখি, গাধার ভেতরে আপনি সেখানে একটা অলৌকিকত্ব দিচ্ছেন, গাধা ভবিষ্যৎ দেখতে পায়। হ্যাঁ, এই আবার কখনো কখনো অবজেক্টও খুব সাধারণ অবজেক্ট আপনার ছবিতে চরিত্র হয়ে উঠে। এই যে অতি সাধারণকে অসাধারণতা দান, এই শিল্পভঙ্গিটা প্রসঙ্গে একটু যদি বলেন। এগুলো না ঠিক ভেতর থেকে আসে, খুব সত্য কথা বলি, ভেতর থেকে আসে। আমি আজও যখন শুট করতে যাই, আমি সবসময় যে ভেবে যাই তা নয়, অধিকাংশ সময় ভেবে যাই না। আমি যাই লোকেশনে, আমি জানি কোন অংশ আমি নেব, শুট করব, যাই, আমি চুপচাপ কিছুক্ষণ একা থাকি সেখানে। তারপর ওই একা থাকাই আমাকে বলে দেয় কোথায় আমি ক্যামেরা বসাবো, চরিত্র কোথায় থাকবেন, আলোগুলো কোথায় থাকবে, ক্যামেরা মুভমেন্টস কি হবে। এটা আজও ভীষণভাবে হয়। ফলে আমি খুব ভেবেচিন্তে যে কাজ করি তা নয়। সত্যিদার, আমরা জানি সত্যিদার ছবি আঁকতেন, স্কেচ করে নিতেন, প্রত্যেকটা ফ্রেম উনি এঁকে নিতেন এবং সেই ফ্রেম অনুযায়ী কাজ করতেন। আমার পক্ষে সেটা সম্ভব ছিল না, কারণ আমি ওইভাবে স্কেচ করতে পারি না। দ্বিতীয় কথা হচ্ছে, আমার মনে হয় সবটা ভেবে নেওয়া অনুচিত। সবটা ভেবে নিলে তো ভাবনা হয়েই গেল। না ভাবার একটা পৃথিবী থাকা উচিত, যেখানে ভাবনা তৈরি হবে, যেখানে ভাবনা আপনার কাজকে তৈরি করে দেবে, আগে পিছু না ভেবেই। এটার কাছে আমি ঋণী। আমি অনেকটাই আমি নির্ভর করি আমার চেতনার উপর। খুব সত্যি কথা বলতে গেলে এটাই বলতে হয় যে আমার চেতনাই আমাকে বলে দেয় কোথায় আমি ক্যামেরা বসাবো, কিভাবে ক্যামেরা মুভমেন্ট করবে, চরিত্ররা কোথায় থাকবেন, তারা কিভাবে মুভ করবেন, মিউজিক কি হবে, সবটাই আমার চেতনা আমাকে বলে দেয়। আমার এই চেতনার কাছে আমি ভীষণভাবে ঋণী। এটা যেদিন রেসপন্ড করতে ফেল করবে, তখন বলে আমি আর সিনেমা করব না। দাদা, এই যে চেতনার বিষয়টা বললেন আপনি, হ্যাঁ, যে চেতনা আসলে পূর্ব থেকে মানে আগে থেকেই নির্ধারিত হবে না, এটা তো আসলে শিল্প সৃষ্টিত কোনো জ্যামিতিক ফর্মুলা নয়, এটা তো সার্বক্ষণিক হবে। আপনি ওখানে সেটে গিয়ে আপনার ইম্প্রোভাইজ করতে ইচ্ছে করবে, দিনের সময়, সেই দিন যদি একটু মেঘলা দিন থাকে, সেই দিনের আপনাকে আলোড়িত করবে। এখন
জানবার যেটা জানতে চাই যে আপনি অনেক ডিওপি বা হ্যাঁ। সিনেমাটোগ্রাফারদের সাথে কাজ করেছেন, হ্যাঁ, সেক্ষেত্রে তারা আপনার চিন্তাটাকে কিভাবে পাঠ করে বা আপনার শিল্প ভাবনাটাকে রূপায়ণের ক্ষেত্রে তাদের সাথে বোঝাপড়াটা কেমন করে হয়? হ্যাঁ, দেখুন আমার সঙ্গে অনেকেই কাজ করেছেন। খুব স্পষ্ট ভাষায় বলতে গেলে এটাই বলতে হয়, আহ, কে কাজ করছেন, আমার ডিওপি কে, সেটা আমার কাছে খুব একটা ম্যাটার করে না। এটুকুই ম্যাটার করে যে তার সঙ্গে আমার যোগসূত্রটা ঠিক মতন আছে কিনা, তিনি আবার ইঙ্গিতগুলো বুঝতে পারেন কিনা, এটুকুই, এর বেশি কিছু নয়। কেননা ক্যামেরার অনেকটাই আমি ঠিক করিনি, এক্সপোজার ক্যামেরাম্যান দেন, লাইটও কখনো কখনো আমি বলে দিই, বাকিটুকু ক্যামেরাম্যান করেন। কিন্তু আমি যেটা বলতে চাইছি এটা সম্পূর্ণই আমার ভাবনা প্রসূত, সেখানে ক্যামেরাম্যানের খুব একটা বড় ভূমিকা থাকে বলে আমি মনে করি না, অন্তত আমার ছবিতে থাকে না। আমি আমার মতন করে কাজ করি, আমার মতন করেই কাজ করিয়ে নিই। যারা কাজ করেছেন তাদের একটাই শর্ত থাকে যে তারা ভালো মানুষ হতে হবে, হ্যাঁ, তারা সুন্দর মানুষ, এটা হলেই আমার আর, এবং কাজটা কিছুটা জানতে হবে, হ্যাঁ, এই আর কি। অনেক সময় হয়েছে যে আমার ক্যামেরাম্যান, বিশেষ করে একটা ছবি আমি বলছি, বোধহয় সেটা উত্তরা একটা অংশে কাল সময় আমার ক্যামেরাম্যান আসতেই পারেননি, রেনু। তো সেই সময় ক্যামেরা কাজ আমি করেছিলাম। আমি অনেক ডকুমেন্টারি কাজ আমি নিজে করেছি। উত্তরা করেছিলেন অসীম বোস, উত্তরা নয়, লাল দরজা ক্যামেরাম্যান ছিল ভেনু আসতে পারেনি বিশেষ একটা কারণে। তো তখন আমি ক্যামেরা কাজ করেছিলাম। ক্যামেরা কাজ আমার করতে ভালো লাগে, ইচ্ছে হয়। আমি সব সময় করি না, এই কারণে তাতে মনোযোগ কিছুটা বিঘ্নিত হয়, কিন্তু আমি সবটাই জানি, সবটাই বলে দিই, সবটাই দেখিনি। এটা এটা প্রথম দিন থেকে আমি করছি, এবং এই করার জন্য আমার আমি কি বলবো, আমার এটা আমার রীতি, এইভাবে আমি কাজ করি। বাহ, না আসলে তো বিষয়টা তাই দাদা, মানে পরিচালকের মাথায় তো আসলে পুরো সৃষ্টিটাই থাকে, তিনি পুরো ক্যামেরাম্যান কাজ করছে, এডিটর কাজ করছে, তারা কিন্তু তার দ্বারাই পরিচালিত, এবং তিনি কিন্তু শেষমেশ মালাটা গাঁথেন ছবির। হ্যাঁ, শেষমেশ নয়, শেষমেশ মালা গাঁথা না, একদম ফুলে দোকান থেকে আরম্ভ করে একটা একটা করে সুতের ফুল দোকান থেকে আরম্ভ করে সবটাই তাকেই করতে হয়। এবং এমন পরিচালকও আছেন, আমি শুনেছি কলকাতাতেই আছেন, যারা সবটাই নির্ভর করেন ক্যামেরাম্যানের উপর। সেটা তাদের ব্যাপার, কেন করেন, কিছু জিনিস তাদের করতে হয়, তারাও তার জবাব দিতে পারবেন। আমি নিয়ে কিছু কথা বলতে চাই না, কিন্তু আমি আমার কাজ সম্পূর্ণ নিজে বুঝিনি, নিজে বুঝিয়ে দিই, এবং সম্পূর্ণ সুখী না হলে, সম্পূর্ণ সন্তুষ্ট না হলে আমি করে নিতে চাই। অনেক সময় এটাও হয়েছে যে ক্যামেরাম্যান বলছেন যে আরেকটা টেক করবো, যদি আমার টেকটা ভালো লেগে গেছে, কিন্তু যেহেতু ওর অনুরোধ আমি রাখতে চাই, তাই আমি আবার একটা হয়তো টেক করেছি, কিন্তু এডিটিং এর সময় হয়তো আমি যেটা ভালো লেগেছিল সেটাই আমি রেখেছি। বাহ, মানে সেই তো, মানে এইটা আসলে ডিরেক্টরস আর্ট চলচ্চিত্র। হ্যাঁ, আচ্ছা দাদা, আমাদের অনেকেই আমাকে অনুরোধ রেখেছে, অনেকেই দেখছি, আবার লিঙ্কও পাঠিয়ে দিচ্ছে যে আপনার উড়োজাহাজের ইয়ে দেখানোর জন্য, একটা ট্রেলার দেখানোর জন্য। আমি কি চট করে উড়োজাহাজ দেখিয়ে নেব একটুখানি? উড়োজাহাজ কোথায় পেলেন আপনি? ওই যে উড়োজাহাজ তো আমি ছবি দেখাতে পারবো না, ট্রেলার ইউটিউবে পাওয়া যাচ্ছে, দেখাবো কি? ঠিক আছে, আচ্ছা, জি জি, একটু দেখিয়ে নি তাহলে একটু উড়োজাহাজের ট্রেলার। দাদা,
আপনার কাছে কি প্লেনের ইঞ্জিন আছে? হ্যাঁ? ওই ওই বাবা কোথায় যাচ্ছ? আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। স্যার আবার আমাকে প্যান্ট খুলে দাঁড় করিয়ে দেবে। তোমার মাথা খারাপ, পাগল? না না স্যার, আমার নাম বাচ্চু মন্ডল, মোটর মেকানিক। প্লেনটা দেখে আমার ইচ্ছে হলো স্যার। ইচ্ছে হলো? প্লেনটা কি তোমার বউ নাকি যে ইচ্ছে হলো? এটা কি কাউকে জানিয়েছেন? কাউকে জানাতে হবে কেন স্যার? তোমার মাথার দেখাও, মাথার পার্টস গুলো পাল্টাতে হবে। এই যে খাচ্ছ হাঁকছ জঙ্গলের মধ্যে কিসব করে বেড়াচ্ছ, দেশটা কার? কোন সরকারের? স্যার দেশটা তো আমাদেরই না স্যার। কত লোক কত কি খায়, আমি তো শুধু ভাতের স্বপ্ন দেখেছিলাম। এই পৃথিবীতে স্বপ্ন দেখা খুব খারাপ, দেখলেই বিপদ। আসলে এই সব স্বপ্নের তো কেউ কোনো দাম দেয় না। ওদেরকে আমার প্লেনটা ফেরত দিতে বলুন না স্যার, আপনি একবার বললেই হয়ে যাবে স্যার। আরে এই পাগলটা এখনো যায়নি? লাথি মেরে ভাগা এটা। স্যার একবার স্যার, স্যার আমার কথা তো শুনুন স্যার। বের কর। ও প্লেন আমি ওড়াবই। স্যার গাড়িতে থামান স্যার, আমার পেচ্ছাপ পেয়েছে স্যার। গাড়ি থামবে না, এখানেই পেচক কর। এখানেই করবো স্যার? স্যার এখানেই পেচ্ছাপ করবো স্যার, বড়টাও পেয়েছে, খুব গন্ধ, আপনি গাড়ি থেকে ছিটকে যাবেন স্যার। এই শালা, চাপ। আচ্ছা, উড়োজাহাজ সম্পর্কে একটু জানতে চাই। আমি যতদূর জানি যে এটা একটা সাধারণ মানুষের গল্প, তার স্বপ্ন, দুঃস্বপ্নের গল্প। এখন এই ছবির আঙ্গিক এবং বিষয় কিভাবে নির্ধারণ করলেন? দেখুন, এটা একটা সত্যিকারের ঘটনা। এটা কাগজে বেরিয়েছিল, ছোট্ট করে কাগজে বেরিয়েছিল, আমাকে একজন বলেছিলেন, এবং আমার মাথায় এটা গেঁথে গিয়েছিল। মাথায় কিছু কিছু জিনিস গেঁথে যায় এবং সেগুলো মাথার মধ্যে বাড়তে থাকে। এটাও তেমনই একটি বিষয়, গেঁথে যাওয়া বিষয়, যা মাথার মধ্যে অনেক দিন ধরে বেড়ে উঠেছিল। টোপের পর যখন পরের ছবির কথা আমাকে ভাবতে হলো, তখন আমি উড়োজাহাজ নিয়ে ভেবেছিলাম, এবং এটা যেটা বলছিলাম, এর একটা বিভিন্ন স্তরে উড়োজাহাজ তৈরি। একটা স্তর স্বপ্নের, একটা স্তর বিফলতার, আরেকটা স্তর হচ্ছে যে এদেশের কেন পৃথিবীর সিস্টেম বা ব্যবস্থা কখনোই মানুষের স্বপ্ন দেখতে দেয় না। স্বপ্ন তাকে ভয় পাওয়ায় দেয় না, এ কারণে সে স্বপ্ন থাকা মানুষকে ভয় পায়। এটাই বিষয় ছিল, এবং এইভাবেই আমি করেছিলাম উড়োজাহাজ। উড়োজাহাজ কলকাতা থেকে অনেক দূরে একটা জায়গায় আমাদের ছবিটা তৈরি করতে হয়েছিল। অনেকক্ষণ আমরা যে হোটেলে থাকতাম, সেখান থেকে যেতে প্রায় ঘন্টা দুয়েক লাগতো, ফিরতে লাগতো ঘন্টা দুয়েক। খুব খারাপ পাহাড়ি রাস্তা। তো আমার শরীর তখন খুব ভালো যাচ্ছিল না। কিন্তু যেটা আমি বলছিলাম, ছবি করার যে আনন্দ, ক্যামেরার পেছনে দাঁড়িয়ে থাকার যে আনন্দ, একটা নির্মাণের যে আনন্দ, সৃষ্টির যে আনন্দ, সেটা যে কোনো শরীর খারাপকে খুব একটা আমল দিতে চায় না। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। উড়োজাহাজের সময় আমি শুটিং করে হাসপাতালে গেছি, হাসপাতাল থেকে এসে আবার শুটিং করতে গেছি, এমনও হয়েছে। ফলে উড়োজাহাজ আমার শেষ ছবি। গত বছর আমি আর সৈনী একসঙ্গে গিয়েছিলাম লন্ডনে উড়োজাহাজ নিয়ে, এবং তখন দর্শকদের এই ছবির প্রতি আগ্রহ, ভালোবাসা
এবং ভালো লাগা আমাদের দুজনকে খুব আপ্লুত করেছিল। তারপর বিভিন্ন জায়গায় গেছি, আমি সব জায়গায় যেতে পারি না, আর এখন যেতে চাইও না অনেক সময়। এই যেমন বাহ, আমি আচ্ছা, আমরা মনে হয় দাদার ইন্টারনেট কানেকশন কিছুটা স্থগিত হয়ে গেছে, বা আমরা একটু ছবি দেখে নেই এই ফাঁকে। দাদা ফিরতে ফিরতে তার তার বিভিন্ন ছবির পোস্টার গুলো দেখে নিচ্ছি। আগে চিঠি প্রায় দেখানো হয়। দুই দেশ নিয়ে হবে, ভারতবর্ষ এবং বাংলাদেশ দুটো মিলিয়ে উজাহাজ তৈরি হবে, এবং সব ঠিক হয়ে গেছিল, কিন্তু আমি নিজেই শেষ পর্যন্ত সেটা করতে পারিনি। কলকাতায় যখন উড়োজাহাজ আমি তৈরি করলাম, তখন বাংলাদেশে অনেকেই দেখতে চেয়েছিলেন, কেউ কেউ তো দেখেওছেন, কিন্তু শহুর ভাইয়ের ফিল্ম ফেস্টিভ্যালে আমরা যেতে পারবোই এমন আশা আমি রাখি না। দেখা যাক কি হয়। তো যেটা আমি বলছিলাম, সেবার ঢাকায় গিয়ে একটা জিনিস আমার খারাপ লেগেছে, সেটা হচ্ছে যে ভীষণ ভিড়, রাস্তাঘাটে চলা দায়, মানে একটা জায়গায় যেতে যেটা 15 মিনিটের পথ ছিল, সেটা লাগলো প্রায় 2.5 ঘন্টা। এই ঢাকার এই সাংঘাতিক ট্রাফিক আমাকে ভয় পাইয়ে দেয়, সত্যি কথা বলতে। আর ঢাকায় গিয়ে আমি শুধু হোটেল ঘরে বসে থাকবো, তা তো হয় না। আমি বেড়াবো, ঘুরে বেড়াবো, আমার পুরনো জায়গাগুলো দেখে বেড়াবো, দেখাবো, এগুলোই তো আমি চাই। ঢাকাকে আসলে আমরা আমরা মানে আমরা এর বসবাসকারীরাই আসলে এই শহরটিকে আসলে এতটাই বসবাসের অনুপযোগী করে তুলেছি। হ্যাঁ, এটার জন্য আসলে আমাদের, এবং করোনা এসে তো আমাদেরকে কিছুটা থামিয়ে দিল। হ্যাঁ, প্রকৃতি এভাবেই ভারসাম্যটা রক্ষা করে। হ্যাঁ, সেই সেই দাদা, আপনি এত যে দীর্ঘ আপনার ছবির তালিকা, এবং সেই তালিকাটা দেখলে মনে হয় আপনি ভীষণ কর্মব্যস্ত একজন মানুষ। কিন্তু আপনার বিভিন্ন সাক্ষাৎকার থেকে আবার এটাও জেনেছি যে আপনি স্বেচ্ছায় নিঃসঙ্গতাকে উপভোগ করেন। আপনার আলস্যের সাথেও আপনার একটা নিবিড় সখ্য আছে। এই বিষয়ে একটু জানতে চাই। আলস্য আমার খুব প্রিয় বিষয়, প্রিয় জিনিস বলতে পারেন। আমি যে খুব ব্যস্ত মানুষ তা নয়, আমি যখন কাজ করি তখন তো কাজের প্রয়োজনে আমাকে ব্যস্ত থাকতে হয়। বাকিটুকু সময় আমি খুব নির্ঝঞ্ঝাট থাকতে চাই, ঝামেলাহীন থাকতে চাই, এবং অনেক মানুষজন আমাকে ঘিরে থাকুন, এটা আমি চাই না। কিন্তু না চাইলেও অনেক সময় সেটা হয়েই যায়, আমি এড়াতে পারি না। কি আর করা যাবে, তখন আমি আবার আলস্যের ভেতর ঢুকে পড়ি। মানে এটা কি আপনাকে পরবর্তী কাজের একটা খোরাক দেয়? এই আলস্যটা মানে মনে হয়, আপাত দৃষ্টিতে মনে হয় আপনি অলস সময় কাটাচ্ছেন। ভেতরে, মাথার ভেতরে হয়তো কাজ চলছে, মনের ভেতরে। একদম একদম একেবারে ঠিক কথা বলেছেন। আমি হয়তো শুষে কিছু করছি না, পা নাচাচ্ছি, কিন্তু আসলে পা নাচাচ্ছি না। আসলে আমি কিন্তু ভাবছি পরের ছবির কথা, আমি হয়তো ভাবছি এটা কবিতার কথা, আমি হয়তো ভাবছি কোনো গল্পের কথা, আমি হয়তো ভাবছি কোনো স্বপ্নের কথা। ফলে আলস্য বাহ! এই সুযোগগুলো আমাকে দেয়, এই সময়গুলো আমাকে দেয়। খুব যদি ব্যস্ত হয়ে পড়েন আপনি জীবনে, তাহলে এগুলো আপনার জীবন থেকে পালিয়ে যাবে। আর এগুলো যদি জীবন থেকে পালিয়ে যায়, স্বপ্ন যদি পালিয়ে যায় জীবন থেকে, তাহলে তো খুব মুশকিল। বাহ! কি চমৎকার! না আসলেই তো দেখেন দাদা, এই করোনাকালীন পরিস্থিতিটাও সেরকম। আমরা কিন্তু ছুটছিলাম। আমরা ছুটছিলাম। আমাদেরকে প্রকৃতি একটু থামিয়ে দিল। যে তুমি একটু থামো না বাবা, একটু চিন্তা করো, একটু
ভাবো আমাদের আসলে মানে আমরা বড্ড বেশি নিজেকে নিয়ে ছুটছিলাম আসলে। হ্যাঁ, তো হ্যাঁ, যাই হোক ঠিক আমরা, আপনি বলুন দাদা, কিছু বলবেন এই প্রসঙ্গে? না, 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 ঠিকই বলেছেন, একদম ঠিকই বলেছেন। একদম ঠিক কথা বলেছেন। এবং এটা তো সব জায়গায় হচ্ছে। ফলে অনেকের খুব অসুবিধা হচ্ছে জানেন, এই দিনের পর দিন বাড়িতে বসে থাকতে, একা, একা থাকতে, চুপচাপ থাকতে অসুবিধা হচ্ছে। কোথাও বেরোতে পারছেন না, কোথাও যেতে পারছেন না। আমার যে খুব একটা অসুবিধা হচ্ছে তা নয়। কেন আমি অভ্যস্ত নিজের সঙ্গে সময় কাটাতে। আমার কোনো সমস্যা হয় না। বাহ! আচ্ছা, আমরা অনেক প্রশ্ন পেয়েছি দাদা। আমরা ২-১টা প্রশ্ন আসলে আ আ আমাদের দর্শকের কাছ থেকে নিতে চাই। হ্যাঁ? এর মাঝে অনেকেই আছেন আ আপনাকে এত প্রশ্ন। শামীম বলছে, শামীমকে তো আপনি চেনেন না। শামীমের শোতে আপনি একবার এসেছিলেন। খুব ভালো। আমি আমার মানে ছোট ভাই। আমার ছোট ছোট ভাই। ভাই। আ আমারও ছোট ভাই, আ অনুজ প্রতিম ছোট ভাই, স্নেহের হ্যাঁ, ছোট ভাই। সে লিখছে যে আমার কাছে উড়োজাহাজ পুরোটা আছে, কিন্তু প্রিমিয়ারের আগে থেকেই কি ভাগ্যবান আমি, সেলুট চলচ্চিত্রের মহাকবি। আচ্ছা, সে তার ভাগ্য মানে সুপ্রসন্ন হবার কথা জানালো যে সে দেখতে পেয়েছে। হ্যাঁ? আচ্ছা, আ একজন বলছেন আপনি ম্যাজিশিয়ান। আ আমি কাহন। আচ্ছা, ম্যাজিশিয়ান কাহন। আচ্ছা, যাই হোক। আম আমি জাস্ট একটু, এই কথাটা পড়তে হবে। অ্যাপার্ট ফ্রম বিং আ গ্রেট ফিল্ম মেকার, আ পোয়েট, হি ইজ আ গ্রেট পারসন। বড় ভালো মানুষ। কি চমৎকার! মানে দাদা, এটা তো আপনার আসলে অর্জন। হ্যাঁ? এই যে আপনার প্রসঙ্গে বলছেন তিনি। হ্যাঁ, ইনি আমাদের প্রতিবেশী প্রপা। আচ্ছা, আশরাফুল আলম, উনি আ আমাদের বাংলাদেশের আ একজন গুণীজন। উনি রেডিওতে দীর্ঘদিন ছিলেন এবং উনি কবিতা পাঠ করেন। উনি লিখছেন, চারুসিদ্ধ নির্মাতার জন্য শ্রদ্ধা, অসাধারণ সারল্যে ভরা কথাগুলো শুনছি। কোনো প্রশ্ন নেই, শুধু শ্রবণ। বাহ! উনি বলছেন যে উনি শুনছেন। হ্যাঁ? ভালো লাগলো আপনার আচ্ছা, কথা। হ্যাঁ, ভাল লাগলো। আরেকজন বলছেন কৃষ্টি করবী মালাকার, আ তার ছবি একটা ছন্দে চলে। সে যতই কঠিন বাস্তবতার গল্প হোক, শ্রদ্ধা জানাই তাকে, কৃতজ্ঞতা জানাই মূলত বাংলাদেশের দর্শকের জন্য এই আলাপনে সময় দেবার জন্য। বাহ! উনি আমার মতোই কৃতজ্ঞতা প্রকাশ করছেন। হ্যাঁ? আচ্ছা। এবং আচ্ছা, একজন জিজ্ঞেস করছেন, বুদ্ধদেব বাবুর কাছে আমার প্রশ্ন, চলচ্চিত্র নিয়ে আপনার পরবর্তী পরিকল্পনা কি? আচ্ছা, সেই প্রসঙ্গ আমরা শুনবো। তাদেরকে এখনই বলে নিবেন, না আমরা আরো কয়েকটা মন্তব্য নিয়ে নিব? ওপিনিয়ন। আপনি যা মনে করেন সেভাবেই বলবেন। এখন বলতে পারি, পরে বললে পরেও আচ্ছা, বলতে পারি। একটু বলে নেন তাহলে দাদা, আমরা যাব তাহলে আবার আমরা আপনার আমার পরবর্তী ছবি। ছিল, আমি স্ক্রিপ্ট লিখতেও শুরু করে দিয়েছিলাম। অনেকখানি এগোনোর পর এই করোনা পরিস্থিতি তৈরি হলো এবং তখন এমন একটা অবস্থা হলো যে আমাকে নতুন করে সবকিছুই ভাবতে হলো। এখন নতুন করে সবকিছুই ভাবছি। আমার লেখা বন্ধ। এর মাঝখানে স্ক্রিপ্ট আমি আর লিখছি না আপাতত, কেন আমাকে আবার নতুন করে ভাবতে হবে সবটাই। কারণ সময় বদলে যাচ্ছে, পরিস্থিতি বদলাচ্ছে, পরিবেশ বদলাচ্ছে। ফলে আমাকে নতুন করে ভাবতেই হচ্ছে। আর আর দ্বিতীয় কথা হচ্ছে যে মানে উম, আম, আমি ভুলে গেলাম মানে সব কি কথা বলছি। তো দাদা আসলে মানে থাকুক, আপনার হ্যাঁ, সৃষ্টির রহস্য, কিছুটা রহস্যময়তা নিয়ে থাকুক আপনার ভেতরে। আমরা পরবর্তী সৃষ্টি, যখন সৃষ্টি হবে আমরা তখন জানবো। সে থাকুক আপনার ভেতরে, কারণ সে তো এখনো পুরোপুরি সৃষ্টি হয়নি। আর তার তো কত পরিবর্তনের ভেতর দিয়ে সে জন্মাবে, তাই না? অবশ্যই, অবশ্যই, আচ্ছা, অবশ্যই। আরেকজন রিফাত খান অনেক লিখেছেন, প্রণাম নেবেন প্রিয় নির্মাতা, উত্তরা, কালপুরুষ আমার প্রিয় ছবি।
দুটো ছবিতেই আপনি ফোক গানের দল, যাত্রা দলকে দারুণ মুন্সিয়ানায় গল্পের সাথে জুড়ে দিয়েছেন। এই সম্পর্কে ছবি দুটোর পেছনের গল্প শুনতে চাই। আমাদের একটু কম বেশি আলোচনা হয়ে গেছে ছবিগুলো সম্পর্কে। হ্যাঁ, উত্তরা সম্পর্কে হয়েছে, কালপুরুষ সম্পর্কে দাদা যদি কিছুটা। ফোক, এই যে ফোক ব্যাপারটা আমার খুব প্রিয়। আমি ছোটবেলায় বিভিন্ন, যেটা বলছিলাম, আমি কলকাতা শহর থেকে বহু দূরে বিভিন্ন জায়গায় মানুষ হয়েছি। সেখানে বেড়ে উঠতে উঠতে আমি দেখেছি ফোক কালচারটাকে, এই বিশেষ ফোক কালচারটাকে কাছ থেকে দেখেছি, গন্ধ শুকতে পেরেছি, এবং তাই এরা আমার নাড়িতে জড়িয়ে আছে। এবং যখন আমি ছবি করি এরা চলেই আসে। আমার শৈশবের কাছে আমি খুব খুব ঋণী আমার সিনেমা করতে গিয়ে। আমার শৈশব আমাকে অনেকটা দিয়েছে আমার সিনেমা করার কাজটায়। আর ফোক, আপনাদের দেশেও ফোক কিন্তু ভীষণ, বাংলাদেশেও ফোক ভীষণ 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 রিচ, ভীষণ রিচ। আমার মনে হয় বাংলাদেশের ফিল্ম মেকাররাও এটাকে আরোহণ করবেন এবং এটাকে ব্যবহার করবেন তাদের ছবিতে। সেই তো আসলে মানে মানে আমাদের যে লোক সংস্কৃতি সেটা তো আত্মপরিচয়ের সাথে আসলে সম্পৃক্ত। হ্যাঁ, এখন নাগরিক জীবন আসবে, যেহেতু আপনি জীবনের নানা মাত্রা, নানা দিককে ধরতে চান, সেক্ষেত্রে আপনার ছবিতে নগর আছে, লোক সংস্কৃতি আছে, নানা মাত্রিক জীবন আছে, এবং সেই জায়গাটাতে আমার মাঝে মাঝে মনে হয় আপনার ছবিগুলো দেখলে আপনি যেন একজন নৃতাত্ত্বিক, অ্যানথ্রোপোলজিস্ট মনে হয় আপনাকে ছবিগুলো দেখলে। ভালো বললেন, একথা আমাকে আরো কয়েকজন বলেছেন। খুব ভালো লাগলো আপনার কথা শুনে, খুব সুন্দরভাবে কথা বলেন আপনি, খুব ভালো। দাদা, ইউ ডিজার্ভ দ্যাট। আপনার ছবি এত সুন্দর, মানে আমরা এত, বিশেষ করে আমি ভীষণ পছন্দের পরিচালক আপনি। এখন কিছু আবেগে হয়তো কি বলছি না বলছি, হ্যাঁ, হয় না যে খুব প্রিয় মানুষ, প্রিয় লেখক বা প্রিয় পরিচালকের, আপনার সাথে তো এই প্রথম আমার দেখা হচ্ছে, এবং সেটাও আমার জন্য একটা মানে কল্পনাতীত ব্যাপার। হ্যাঁ, যাই হোক, ধন্যবাদ। আমি আপনার এই কথাটিকে কমপ্লিমেন্ট হিসেবে নিচ্ছি। এখানে অনেক প্রশ্ন, একজন বলছেন যে মন্দমের উপাখ্যান, টোপ, এগুলো আমার খুব পছন্দের চলচ্চিত্র। আপনার কাজগুলোর মধ্যে আমার মনের কাছাকাছি কোন চলচ্চিত্রটি, আপনার মনের কাছাকাছি কোন চলচ্চিত্রটি যদি বলতেন। আচ্ছা, এটা কি উত্তর দেওয়া সহজ? না, উত্তর দেওয়া যায় না, উত্তর দেওয়া যায় না। এই আপনার ধন্যবাদ, কিন্তু এটা ঠিক উত্তর দেওয়া সম্ভব না আমার পক্ষে, কেননা যেহেতু হ্যাঁ, সব সৃষ্টিই তো আপনার। হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশের একজন পরিচালক, স্বাধীন ধারার পরিচালক, উনিও আপনার মতোই জীবনের নানা বিষয় নিয়ে আসেন নৃতাত্ত্বিকের মতো, আবু সাইদ। উনি বলছেন চমৎকার, ভালো লাগছে। ধন্যবাদ আবু সাইদ জি। আর একজন শ্রীগার্থ বিশ্বাস বলছেন আপনার ছবিগুলো সহজলভ্য না, বিশেষ করে ইন্টারন্যাশনাল দর্শকদের জন্য। এই ব্যাপারে আপনার কোনো পরিকল্পনা আছে? না দাদা, তো বিভিন্ন, আচ্ছা দাদা আপনি উত্তর দেন এই প্রসঙ্গে। হয়, তবে ইন্টারনেটে তো আমার ছবি আছে, দেখা যায়, অনেকেই তো দেখেন, একটু চেষ্টা করতে হবে। আর বিভিন্ন ফেস্টিভ্যালে তো দাদা যাচ্ছেন, বাংলাদেশের আমন্ত্রণ পেলেও তিনি বাংলাদেশে আসছেন। উনি সাধারণত যান বিভিন্ন চলচ্চিত্র উৎসবগুলোতে। হ্যাঁ, খুবই যেতাম, নিয়মিত যেতাম, সুটকেস গোছানোর সময় পেতাম না, কিন্তু এখন অনেক কমিয়ে দিয়েছি, এখন কম যাই। আচ্ছা, আরেকজন বলছেন অশেষ শ্রদ্ধা আপনাকে, জানা
জানার বলতে আপনার মতো বিশাল নির্মাতার কাছে জানতে ইচ্ছে করছে এই দীর্ঘ যাত্রায় সব থেকে বড় প্রতিবন্ধকতা কি? প্রতিবন্ধকতা সবচেয়ে বড় প্রতিবন্ধকতা দাদা, এটা কি নির্ণয় সম্ভব? অনেক সময় নিজের প্রতিবন্ধকতা তৈরি করি আমরা। যেমন কিছু আগেই কথা হচ্ছিল পুরস্কার নিয়ে। অনেক সময় পুরস্কার মানুষকে ভুল পথে চালিত করে, মানুষকে বেশি বিশ্বাস জুগিয়ে দেয়, অনাবশ্যক বেশি বিশ্বাস। তো সেইগুলি প্রতিবন্ধকতা তৈরি করে। সহজভাবে থাকলে, সাধারণভাবে থাকলে, স্বপ্ন দেখা বন্ধ না করলে কোথাও কোনো প্রতিবন্ধকতা নেই। বাহ! দাদা আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশের একজন বিশিষ্ট পরিচালক নাসিরুদ্দিন ইউসুফ। উনি লিখেছেন, বুদ্ধদা কেমন আছেন? খুব আনন্দ হচ্ছে আপনাকে দেখে। খুব ভালো আছি, খুব ভালো আছি ভাই। আমারও আনন্দ হচ্ছে আপনাদের সঙ্গে কথাবার্তা বললে, আপনার কাছে পৌঁছতে পেরে। সেই তো আমাকে আবার শামীম লিখছে, আপনার যে ছোট ভাই, আমারও ছোট ভাই, সে আমাকে লিখছে যে আমি নাকি ইতিহাসের অংশ হয়ে গেছি। এটা কিন্তু দাদা আমার জন্য একটা বিশাল প্রাপ্তি। এই যে আপনি এলেন, আপনার সাথে আমি কথা বলতে পারছি। হ্যাঁ, আমি এই করোনা কালে এই লাইভ টক শোটা আয়োজন করেছিলাম, যে আমি বিশেষ করে বাংলাদেশের যারা স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাতা তাদের সাথে একটু আলাপ আলোচনা করতে করতে দেখলাম যে মানে এই আলোচনাটা ভালো লাগছে আমার ছাত্রছাত্রীদেরও। হ্যাঁ, সেই করতে যে আপনার কাছে গেলাম এবং আপনি আমাকে ফিরিয়ে দিলেন না, আপনি যে আমার আমন্ত্রণটা রক্ষা করলেন, এন্ড আই বিকেম পার্ট অফ দ্য হিস্ট্রি, যেটা শামীম বলছে। ধন্যবাদ শামীম। আচ্ছা দাদা, এখন এই যে চলচ্চিত্রের আসলে এই যে আলোচনা বা চলচ্চিত্রকে নিয়ে জানা, বোঝা বা পাঠ, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমি একটা কথা বলি, কলকাতা একটা ফিল্ম ইনস্টিটিউট আছে, সত্যিটা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, যেটি এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ফিল্ম ইনস্টিটিউট। এত বড় ইনস্টিটিউট আর কোথাও নেই, পৃথিবীতেও কম আছে। আমি তার ফাউন্ডার চেয়ারম্যান ছিলাম, তারপরেও আরেকবার চেয়ারম্যান হিসেবে ফিরে গেছি। ওইখানে অনেকেই পড়তে এসেছেন চাকরি ছেড়ে, অনেকেই পড়তে এসেছেন আর কিছু না করে শুধু সিনেমাকে ভালোবেসে, সিনেমা করবেন এই স্বপ্ন দেখে। আমি তাদের একটাই কথা বলতাম, এখনো যারা আমার কাছে জানতে চান ফিল্ম মেকার হতে গেলে কি গুণ থাকা দরকার, আমি বলি যে কবিতা পড়ার দরকার, নিয়মিত সুর শোনা দরকার, গান শোনা দরকার, আর নিয়মিত পেন্টিং এক্সিবিশন যাওয়া দরকার বা ছবি দেখা দরকার। এই তিনটে জিনিসই আমাকে ভীষণভাবে দিয়েছে। আমার সিনেমার জন্য মেয়েদের কাছে ভীষণভাবে ঋণী। তাই একজন প্রসপেক্টিভ ফিল্ম মেকারকে আমি এটাই বলতে চাই যে এগুলো করুন। এক্ষুনি হয়তো অন্য সুযোগগুলো নেই, কিন্তু আপনার হাতে তো কবিতার বই আছে, আপনার কাছে তো সুর আছে, আপনার কাছে তো ছবি আছে, পেইন্টার আছেন, তাদের ছবিগুলো দেখুন, সুরগুলো শুনুন, কবিতাগুলো পড়ুন, এর মধ্যে থেকে ইমেজ খুঁজে পাবেন। এবং এইভাবে ইমেজ যেগুলো আসবে সেগুলো একেবারেই ম্যানিপুলেটেড ইমেজ নয়, সেটা একেবারে নিজস্ব ইমেজ। মুশকিল হচ্ছে পৃথিবীতে ফিল্ম মেকাররা দু ধরনের ইমেজ নিয়ে কাজ করেন। এক ধরনের ইমেজ হচ্ছে ম্যানিপুলেটেড, যেগুলো মধ্যে কোনো স্বকীয়তা নেই, যেগুলো বহু ব্যবহৃত। আরেক দল ফিল্ম মেকার আছেন যাদের কাছে ইমেজ একেবারে নিজস্ব ভাবনা থেকে জাত। এটা হওয়া দরকার। এটা হলে কিন্তু
একজন ফিল্ম মেকারের নিজস্ব ভাষা খুঁজে পান একজন ফিল্ম মেকার। বাহ, কি চমৎকার বললেন দাদা, যে ম্যানুপুলেশন অনেকে হয় যে বিশেষ করে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির অনেক নির্মাতাই আছেন যারা মানে নিজেকে ওরিয়েন্টালাইজ করেন অনেক ক্ষেত্রে ওয়েস্টার্ন আইসকে ধরার জন্য। সরি আমি এভাবে বললাম দেখে। হ্যাঁ, এই যে তখন কিন্তু মনে হয় যে সেটা আরোপিত আসলে। হ্যাঁ, এক ধরনের গেইজ ধরার চেষ্টা আছে অনেকের মাঝেই। হয়তো মানে এই যে সেই ছবিটাই আসলে কালোত্তীর্ণ হয় যেখানে সেই আরোপিত বিষয়টা থাকে না, ম্যানিপুলেশনটা থাকে না। এখন আপনি আপনার চলচ্চিত্র আমি তো দেখছি এবং অনেকেই বলেন যে আসলে এটা কালোত্তীর্ণ, সময়কে অতিক্রম করছেন। এখন আপনি কিভাবে আসলে দেখেন যে আপনার সৃষ্টি, আপনার আপনার বেঁচে থাকা মৃত্যুর পরেও আপনার আপনার যে বেঁচে থাকা আমাদের আপনার সৃষ্টি কর্মগুলোর ভেতরে এই বিষয়ে বা মৃত্যু চিন্তা, আমি ঠিক মৃত্যু চিন্তা নিয়ে জানতে চাই না, আমি জানতে চাই যে আপনি বেঁচে আছেন আপনার আর কাজের ভেতর দিয়ে একটা দীর্ঘ জীবন আপনার সেই প্রসঙ্গে অবশ্য সেই প্রসঙ্গে বলাটাও একটু হয়তো দুরূহ। যেটা যে একটা কাজ, যে কোনো সৃষ্টিশীল কাজ যে শুধু ফিল্ম মেকিং হতে হবে তা নয়, কবিতা লেখা হতে পারে, ছবি আঁকা হতে পারে, সেগুলো কিন্তু দুটো সময়কে জুড়ে থাকবে। একটা তার নিজের সময়, আরেকটা তার বহু পরের সময়। এই দুটোকে যখনই জোড়া সম্ভব হবে তখনই কিন্তু যাকে আপনি কালজয়ী নির্মাণ বলছেন, যাকে আপনি সত্যিকারের সৃষ্টি বলছেন, যাকে একজন শিল্পীর মৃত্যুর পরেও বেঁচে থাকে বলছেন, তার সম্ভব হয়। এই দুটো বিন্দুকে, দুটো বৃন্তকে যোগ দেওয়া আমরা এটা অনেক সময় পারি না। আমরা যখন সৃষ্টি করি অনেক সময় শুধু সেই সময়টুকু, যে সময়টুকুতে আমরা বেঁচে আছি, ঠিক সেই সময়টুকুকে নিয়ে সৃষ্টি করি। শুধুমাত্র সেই সময়টুকু আমাদের সৃষ্টিতে ছায়া ফেলে যায়, কিন্তু আরো পরের যে সময়, আরো অনেক অনেক পরের যে সময়, তার তো ছায়া পড়া দরকার। সরি, এখানে ব্যাটারি চার্জ যেটা দেখতে পাচ্ছি ল্যাপটপে ফুরিয়ে গেছে, ওটা 1.5 ঘন্টা হয়েও গেছে। আমরাও অনেক কথা শুনলাম। হ্যাঁ দাদা, আপনি বাংলাদেশের চলচ্চিত্র দেখার আপনার কি সৌভাগ্য, মানে আপনি দেখেছেন কিনা বাংলাদেশের চলচ্চিত্র এবং চলচ্চিত্র সম্পর্কে আপনার কোনো মতামত আছে কিনা? আমাদের চলচ্চিত্র ভালো ভালো অনেকের সম্বন্ধে খুব ভালো ধারণা। অনেকের ছবি আমি বিদেশে রেফার করেছি, তারা জানেন, তারা গেছেন তাদের ছবি নিয়ে, এদেশেও নিয়ে এসেছি। আমার মনে হয় এটা শুধু আমি ভালোবাসা থেকে করেছি তা নয়, তাদের ছবি আমার ভালো লেগেছে বলেই আমি করেছি। আচ্ছা, এমনি মনে পড়ে কি কারো নাম বা কারো ছবির কথা? নাম আমি কোনো নাম বলতে চাই না, নাম বলতে গেলে অনেক নামই বলতে হবে আমাকে। ঠিক আছে, না সেই তো নাম বলাটা ঠিক আছে। ঠিক নয়, তবে আমার অনেক ছবি ভালো লেগেছে। আমার বেশ কিছু প্রিয় ছবি আছে, এমন ছবিও আছে যে ছবি দেখে কেঁদেওছি, এমন ছবিও আছে। বাহ আচ্ছা, আর আপনাদের ওপার বাংলায় সমসাময়িক এই সময়কার কেমন চলচ্চিত্র হচ্ছে, বা আপনার কি মনে হয় যে তারা কি সেই রকম সাহসী, সেই রকম আপনি যেরকম নিরীক্ষা করেন, এই নিরীক্ষা প্রবণতাগুলো কি আমরা সাধারণত আমাদের দেশে হয় কি আমরা মানে গল্প বলার ক্ষেত্রে অতটা নিরীক্ষায় যেতে চাই না বা আমরা অভ্যস্ত নই, কিন্তু আপনাদের তো আপনারা দেখিয়ে গেছেন, আপনাদের তো সেই পথটা আছে নিরীক্ষা করার। তো নতুন প্রজন্ম সেই নিরীক্ষার দিকে যাচ্ছে কিনা, আশার আলোটা দেখছেন কিনা? আমি আশা করি অনেক তরুণ ফিল্ম মেকার কাজ করছেন, তারা ভালো কাজ করতে চাইছেন, তারা অবশ্যই নিরীক্ষা করছেন। এদের মধ্যে সনি রাজু তো একজন,
অন্য ধর্মের ভাবনার কাজ করছেন। ওর ছবি, হিন্দি ছবি ছোটি মোটি বাতে খুবই অন্য জাতের ছবি, অন্য মাত্রার ছবি। আচ্ছা আর অনেকেই খুব ভালো কাজ করছেন, খুব ভালো কাজ করছেন। আমি আশা করব তারা এগিয়ে যাবেন, সরকার তাদের পিছনে সাহায্য করবেন। মুশকিল হচ্ছে আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে কাজ করছি যখন সময়টা খুব বিপক্ষে যাচ্ছে। সত্যি কথা বলতে কি, এই দেশে যে সরকার চালান দেশটাকে, তারা যে খুব একটা শিল্প সাহিত্য বা শিল্প সংস্কৃতির পিছনে দাঁড়িয়ে থাকেন বা তাকে এগিয়ে যেতে সাহায্য করেন তা নয়। এটা একটা নতুন পরিচালকের ক্ষেত্রে খুবই বড় সমস্যার কথা। আচ্ছা, কিন্তু তারপরেও আমি যেটা জানতে পারি যে পশ্চিমবাংলা সরকার মানে প্রাদেশিক সরকার অনেক সময় আপনাদের চলচ্চিত্রগুলোকে, বিশেষ করে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদেরকে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে কিছু আর্থিক সহায়তা করে থাকে, যেটা না না, এটা আপনি ভুল শুনেছেন। এই কথাটা একদমই ঠিক কথা না, একদমই ভুল কথা। আচ্ছা, একটা সময় ছিল, অনেক আগে একটা সময় ছিল, তখন পশ্চিমবঙ্গ সরকার বেশ কিছু ছবি করেছেন, আমিও তাদের ওই ছবি করেছি, গৃহযুদ্ধ। কিন্তু এখন বহু যুগ হয়ে গেল, এসব বন্ধ আছে, একদম কোনো টাকাই দেওয়া হয় না। আর সরকারি ক্ষেত্রে পশ্চিমবাংলাতেও বলছি, পশ্চিমবাংলার সরকার কোথাও কোনো সাহায্যই করেন না ফিল্ম মেকারদের এখানে। আচ্ছা, এই আর কি। তো দাদা অনেক আমরা অনেক কৃতজ্ঞ। আপনার কম্পিউটারও ইঙ্গিত দিচ্ছে যে ব্যাটারির আয়ু বোধহয় ফুরিয়ে এসেছে। হ্যাঁ, আমি আমাদের কথা শুনতে ইচ্ছা করছে যদিও। আমারও ভালো লাগলো, কিন্তু খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। এটা আপনাদের সবার কাছে আমার প্রার্থনা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর ভালো ছবির জন্য মনটা তৈরি রাখুন। এটা খুব দরকার, জানেন, মনটাকে তৈরি রাখা। খারাপ সময় তো আসবেই, কিন্তু খারাপ সময় চলেও যাবে, আমি এটাই বিশ্বাস করি। কিন্তু মনটা ঠিক রাখাটা খুব দরকার, যাতে ভালো ছবির কাজ যাতে তৈরি হয়, যাতে আপনাদের দেশে যারা কাজ করছেন, ভালো কাজ যারা করছেন, তারা যাতে আরো সহায়তা পান দর্শকদের কাছ থেকে, সরকারের কাছ থেকে, এবং আপনাদের ফিল্ম সেটগুলোর কাছ থেকে। অনেক ধন্যবাদ দাদা। আমরা আমার ভালোবাসা জানবেন আর নমস্কার জানবেন। আদাব। আদাব দাদা, আপনার জন্য রইল আমাদের শুভকামনা, আমার শ্রদ্ধা, ভালোবাসা। আপনার নতুন থেকে নতুনতর সৃষ্টি দিয়ে আপনি আমাদের উপহার দেবেন এই প্রত্যাশা করি। এছাড়াও আপনি যেই সৃষ্টি আমাদের দিয়েছেন সেই সৃষ্টি সময়কে অতিক্রম করবে, পরবর্তী প্রজন্ম সেই ছবি দিয়ে সেই ছবির শিল্প ভাবনায় আলোড়িত হবে। শুধু শিল্প ভাবনায় নয়, আমাদের জীবনেও সেই ছবির প্রয়োগ আছে বলেই আমি বিশ্বাস করি। দাদা, আপনি সুস্থ থাকবেন। আর সোহিনী দাশগুপ্তকেও আমার অনেক শ্রদ্ধা, কারণ ওনাকে আমি অনেক যন্ত্রণা দিয়েছি এই অনুষ্ঠানটি করবার ক্ষেত্রে, ওনার সাথে যোগাযোগের ক্ষেত্রে। হ্যাঁ, আমি কৃতজ্ঞ। মানে উনি অনেক she was very helpful all through. She has been very helpful. দাদা, আপনি সুস্থ থাকবেন, আপনার সুস্বাস্থ্য কামনা করি, আপনার সৃষ্টির বিস্তার কামনা করি। ভালো, স্বাস্থ্য খুবই ভালো, এখনো পাঞ্জালে উঠতে পারি, লড়াই করতে পারি। হ্যাঁ, আমার গায়ে অনেক জোর এখনো। সেই সেটা অটুট থাকুক। হ্যাঁ, ভালো থাকবেন। আর নমস্কার সবাইকে। সময় কেটে যাওয়ার পর তাহলে দেখা হবে, আর যদি আমি যাই বাংলাদেশে অবশ্যই আপনার আমন্ত্রণ রইল, বাংলাদেশে আমন্ত্রণ রইল।
আমাদের জাহাঙ্গীরনগরের সবুজ ক্যাম্পাসে আপনার আমন্ত্রণ রইল। আমি যেহেতু সেখানে শিক্ষকতা করি সেই সূত্রেই হ্যাঁ, আপনি বাংলাদেশে আসেন, পুরো বাংলাদেশই তো সবুজ। হ্যাঁ, ঢাকা শহর ছাড়া আর কি সবুজটা এখনো ঢাকার বাইরে এখনো আছে। দাদা আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দর্শকদেরকে বলছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেক প্রশ্ন করেছেন, আপনারা মানে অ্যাক্টিভলি ইউ হ্যাভ পার্টিসিপেটেড। সেই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে এখানেই শেষ করছি। দাদা আসসালামু আলাইকুম, নমস্কার, শুভরাত্রি, ধন্যবাদ।